ओम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। আজকে যে সন্ধ্যা, তো তোমাদের সাথে কিছু কথা বলার আগে আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। সেই দিক থেকে আমি খুব খুশি যে তোমরা তোমাদের দিক থেকে আমার কাছে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছো, যার মধ্যে অনেকগুলো দিক আছে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই আমার মনে হয় কম বেশি একটা আলোচনার প্রয়োজন আছে। তবে খুব ইচ্ছে করে যে তোমরা সবাই বেশ সামনে বসে থাকতে, আমার যেটুকু বলার সেটুকু বলছি, তোমরা শুনছো, ইনস্ট্যান্টলি তোমরা সেরকমভাবে আবার রেসপন্ড করছো, আবার সেটা আমি দেখতে পাচ্ছি। এরকম একটা সেশন যেটা ইউজুয়ালি আমি যখন জুমে থাকি বা গুগল মিটে থাকি, এইরকম যখন সেশনসগুলো হয়, তো ওই সেশনসগুলোতে আমি যে যখন কিছু বলতে চাইছে সে আনমিউট করে কথাটা বলতে পারে, প্রশ্নটা করতে পারে, আমি আবার উত্তর করতে পারি। আই ক্যান সি এভরিবডি ইন্ডিভিজুয়ালি যারা প্রেজেন্ট আছে। আমি হয়তো পরবর্তীকালে কথাটা বলতে বলতে হঠাৎ মনে আসছে, পরবর্তীকালে হয়তো আমি তোমাদের অনেককে সাথে নিয়ে কখনো একটা গুগল মিটের মাধ্যমে বাই রেজিস্ট্রেশন আমরা বিশেষ কয়েকটা সেশনস করবো। দ্যাট উইল রিয়েলি বি ভেরি ইন্টারেস্টিং ইন দ্য সেন্স then it's more like one-on-one participation, which is very important to each one of us. তো আজকে আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে নয়ন বাংলাদেশে থাকেও। খুব ছেলেটির মধ্যে আমি একটা জিনিস দেখি যে ওর মধ্যে একটা সত্যকে জানার পিপাসা। নর্মালি বাংলাদেশে যে কথাটা সবথেকে বেশি প্রচলিত, যেহেতু আমি যখন লন্ডনে কিংবা নিউ ইয়র্কে কিংবা অন্যান্য তোমার অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে যাই, তো সেখানে বাবা লোকনাথের বহু ভক্ত মোস্টলি বাংলাদেশের যে কমিউনিটি সেখান থেকে আসেন। তো তারা আমাকে ইনভাইট করেন, আমি তাদের কাছে যাই। তো সেখানে আমি দেখেছি তারা একে অপরকে সবসময় ইন্ট্রোডিউস করে, এই কথা বলে ভক্ত বলে ইন্ট্রোডিউস করে। তো আমি অত সহজে ভক্ত কথাটা ব্যবহার করতে পারি না, তার কারণ আমি জানি যে ওই ভক্ত কথাটা কত ওর যে ওই কথাটার মধ্যে যে কত কিছু আছে, ওর ভেতরের যে গুরুত্ব কতটা, ওর ভেতরে যে মহিমা কথাটা অনেকটা। গুরু কথার মধ্যে যেমন অনেক কিছু আছে, গুরু যেমন গুরু লঘু নয়, ঠিক তেমনি ভক্ত কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তো সেটা আমি অন্তর থেকে অনুভব করি বলে ঝট করে কাউকে বাবা লোকনাথের ভক্ত বা সোয়ানসো ভক্ত সোয়ানসো এই কথা বলে আমি কাউকে ইন্ট্রোডিউস করতে পারি না। তাই আমি বললাম নয়নকে হয়তো বলতে পারতাম ও বাবা লোকনাথের খুব একনিষ্ঠ ভক্ত। হয়তো কথাটা অনেকটাই সত্য, কিন্তু বাট তবু আমি বলছি ওর মধ্যে আমি দেখি সত্যের পিপাসা আছে। তো দ্যাট ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যার মধ্যে সত্যের পিপাসা আছে, যে এই যে একটা বৈষম্যময় একটা যে ওয়ার্ল্ড, সব কিছুর মধ্যে এত কন্ট্রাডিকশনস, এত কনফ্লিক্ট, এবং আমাদের মনের জগতের মধ্যে এত কন্ট্রাডিকশনস, এত কনফ্লিক্ট, অন্তর্জগৎ বহির্জগৎ সব জগতের মধ্যে যখন আমরা দেখি একটা অদ্ভুত বৈষম্যের পরিবেশ, একটা সব কিছুর মধ্যে একটা কেমন যেন একটা অদ্ভুত পরিবেশ পরিস্থিতি। তো তার মধ্যে তখন কি হয়, এই জায়গায় থাকতে থাকতে যদি কারোর জীবনে একটা সেই পিপাসাটা আসে, সেই পিপাসাটা হচ্ছে সত্যকে জানার পিপাসা। ইন দ্য মিডস্ট অফ অল দিস ডাইভার্সিটিজ অফ লাইফ, ইন দ্য মিডস্ট অফ অল দিস ভ্যারাইটিজ অফ ম্যানিফেস্টেশন, ইন দ্য মিডস্ট অফ অল দিস কমপ্লিকেটেড স্টাফস অফ লাইফ, সত্যটা কি, হোয়াটস দ্য ট্রুথ, সেটা জানার আগ্রহটা, এই সত্যের পিপাসাটা খুব বড় জিনিস। জানবে যারা আধ্যাত্ম পথে এসেছে তাদের মূল জিনিস কিন্তু খালি কিউরিয়াসিটি যেন না হয়। ওই জন্য এই কথাটা আমাদের প্রত্যেকটি জিনিসের মধ্যে, আমাদের এই শাস্ত্রের মধ্যে আমরা যেগুলো পাই ভেরি ডিপ, লাইক জিজ্ঞাসা, জিজ্ঞাসু,
হ্যাঁ, তো এই জিজ্ঞাসাটা কিন্তু জাস্ট একটা ওই প্রশ্ন করবার জন্য প্রশ্ন নয়, জাস্ট নিজে কিছু জানতে চাইছি, একটা ক্যাজুয়াল জাস্ট জানলাম, হয়ে গেল, ভুলে গেলাম, তা নয়। There are people who are very, very sincere when they are asking a question. And once they get to hear an answer from somebody whom they trust would be able to deliver them some answers, then they take it very seriously, and then walk on that path. They walk on that particular answer given. So that way, question answers are one of the most beautiful ways by which we can enrich each other. গুরু এবং শিষ্য বলে আমাদের যে পরম্পরা ভারতবর্ষের বুকে নেমে এসেছে, এই গুরু শিষ্য পরম্পরার মধ্যে পরিপ্রশ্ননা সেবায়া, গুরু এবং শিষ্য একে অপরের মধ্যে সে কিভাবে সেবা করছে, সে পরিপ্রশ্নের মাধ্যমে সে করছে। মানে তিনি প্রশ্ন করছেন, কিন্তু সেই প্রশ্নের মধ্যে কোনো অহংকার থাকলে চলবে না। প্রশ্নতে আমি যাকে প্রশ্ন করছি তাকে আমি আমার অহংকার দিয়ে আমি কতটা জানি এবং আমার জানাটা সেটা বড়, এইটাকে সরিয়ে যে রাখতে পারে। আমি যাকে জিজ্ঞাসা করছি তিনি যদি আমার টিচার হন, তিনি যদি আমার শিক্ষক হন, বা তিনি যদি আমার গুরু হন, বা তিনি যদি আমার অধ্যাত্ম পথের বা যে পথেই আমি আছি সেই পথের পথিকৃৎ হন, তাহলে আমার তার প্রতি একটা সারেন্ডার হবে। এবং সারেন্ডার থেকে আমি তাকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করব না, আমি তার কাছ থেকে জিজ্ঞাসু হয়ে আমি তার কাছ থেকে শিখবার জন্যে। সেইটা পরিপ্রশ্ন মানে হচ্ছে যেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি কার কাছে গিয়ে ব্রহ্মজ্ঞান বা তুমি তার কাছে গিয়ে সেই সত্যের জ্ঞান তুমি কার কাছে গিয়ে লাভ করবে? উনি বললেন যিনি সত্য লাভ করেছেন তার কাছে গিয়ে তুমি লাভ করবে। যিনি সেই জ্ঞানে প্রতিষ্ঠা লাভ করেছেন তুমি তার কাছে গিয়ে জ্ঞান লাভ করবে। যিনি তত্ত্বকে দর্শন করেছেন, তাই বলেছেন তত্ত্বদর্শিনাহা, তুমি যে তত্ত্ব মানে যে কোনো জিনিসের একদম এন্ড, at the bottom সাবস্ট্র্যাটামের মধ্যে যেটা আলটিমেট রিয়েল এসেন্স, সত্যের রিয়েল এসেন্সটা যিনি উপলব্ধি করেছেন তুমি তার কাছে গিয়ে শিখবে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। যেখানে প্রশ্ন আসছে যে আমার এই অজ্ঞান অন্ধকার থেকে আমি কি করে জ্ঞানের পথে আসতে পারি, কি করে আমি সেই জায়গায় পৌঁছাতে পারি যেখানে আমার সমস্ত প্রশ্ন নিবৃত্ত হবে, সব প্রশ্ন নিবৃত্ত হবে, তবে আমার জ্ঞান উদয় হবে। যখন আমার সমস্ত প্রশ্ন নিবৃত্ত হয়ে গেছে, when all the questions have all subsided to the substratum of that ultimate essence, when all questions are no longer coming in the field of mind because the mind is becoming quieter and calmer, and as the mind becomes quieter and calmer, obviously there are no questions. There's nothing that you need to know because the silence is so much full of wisdom, knowledge, and such peace and blessings that you hardly feel like breaking that beauty and the serenity and the silence and asking some question, because that's the space where your mind is quieter and quieter, calmer and calmer. And in that calm state, all questions subside to the substratum of the mind. তাই যত তুমি আধ্যাত্ম পথে ওপরে উঠতে থাকবে তত দেখবে তোমার প্রশ্নগুলো খসে যাচ্ছে। তোমার প্রশ্নর আর কোনো রকম জায়গা নেই, সেখানে আছে একটা অদ্ভুত একটা স্থিত অবস্থা, মনের একটা স্থিত অবস্থা। মনের স্থিত অবস্থা আসবার আগে যে চরম পরীক্ষা, যে কত চড়াই উতরাই একটা সোলকে পেরোতে হয় in order to ultimately come to that state where the soul in manifestation through mind and body doesn't have to really go into finding out answers for every small little thing that the person feels curious about. Then somebody is just deeper than the surface curiosity and goes in order to find what is the essence of the truth. তো আমি আজকে একটা করে প্রশ্ন নিচ্ছি, সেই প্রশ্ন উত্তরের পার্টটুকু আজকে করছি। একজন শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ অন্যদের জন্য দৃষ্টান্তই হয়ে থাকে। আজকে আপনার নিজের জীবন থেকে কিছু বলুন, আপনার আলোকিত জীবনের কোনো ঘটনা, লোকনাথ বাবার সাথে মিষ্টি কোনো মুহূর্ত, বা আপনার গুরুর সাথে মিষ্টি কোনো সময়ের আলোচনা শুনতে চাই প্রভু। এটা খুব সুন্দর প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি দেখলাম নয়ন এটা লিখেছে।
প্রথম কথা হচ্ছে যে আমার জীবনের কথা আমার সত্যি সত্যি আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে না আপনি আপনার জীবনের সম্বন্ধে বলুন, আমি কিছুই খুঁজে পাই না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক এনাফ। অথচ আবার যখন হয়তো আশ্রমে যখন অনেক ভক্তরা থাকে, নিজেদের মধ্যে নানান রকম গল্প করছি, আলোচনা করছি, কথা বলছি, তখনই স্বতঃস্ফূর্তভাবে কিছু কিছু মেমোরিজ ফ্ল্যাশ করে, কিছু কিছু জিনিস হয়তো মনে এলো, সঙ্গে সঙ্গে সেটা বললাম, সবাই খুব আনন্দ পেলো, ব্যাস হয়ে গেল। এগুলো 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 ঠিক কী জানি মানে কীভাবে বলতে চাইছি, হয়তো এই লাইভ সেশনসগুলোতে ঠিক ওইভাবে আমি অতটা আমার ওই ভাবটা হয়তো অতটা আসে না। বাস তবুও তোমাদের এইটুকু বলতে চাই যে ছোটোবেলা থেকে একটা জিনিস আমার মধ্যে ছিল, সেটা হচ্ছে আপ টু 13, আমার 13 বছর যত বয়স পর্যন্ত আমার ছোটোবেলাটা আমার কিন্তু কলকাতায় কেটেছিল, এবং এই সময়টায় আমি কেবল খেলাধুলায় ব্যস্ত ছিলাম, কেবল খেলাধুলায় ব্যস্ত ছিলাম। তার কারণ একটা হয়তো থাকতেও থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা হচ্ছে আমার কাকা, আমি যার কাছে তখন মানুষ হচ্ছিলাম, তিনি খুব ধনী মানুষ ছিলেন। তখনকার দিনে কারোর কাছে একটা গাড়ি থাকা মানে একটা খুব বড় কথা। তো তিনি 3 তলা আমাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু, মানে অনেক কিছু, অনেক ঐশ্বর্য ছিল। পড়াশোনা আমার কোনোদিনই মন ছিল না, আমি খেলাধুলাতে তখন আমার মন, আমি খেলতে ভালোবাসতাম সব কিছুর মধ্যে। আর আমার কাকারাও একটু আমার থেকে হয়তো 3, 4, 5 বছর করে বড় ছিলেন, তাদের সঙ্গে সব খেলায় মস্ত থাকতাম। কিন্তু আমার জীবনের টার্নিং পয়েন্ট যদি বলতে চাও, হাউ দেন ফ্রম উইচ পয়েন্ট ডিড ইউ জাস্ট গেট ইন টু অল দিস? আমার টার্নিং পয়েন্ট হলো যখন আমি 13 বছর বয়সে ক্লাস 8 পর্যন্ত বাংলা মিডিয়ামে আমি যদু কলোনি যেটা এখন আছে, ওখানে ঈশ্বরচন্দ্র মিত্র বিদ্যালয় বলে একটি স্কুল এখনও আছে, ওই স্কুলে আমি ছোটোবেলায় পড়তাম। ওই স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে যখন আমি প্রথম আমার মা বাবার কাছে বেজোয়াটায় যাই, ওই বেজোয়াটা তখন একটা মানে ইটস সাচ এ ফিলদি ডার্টি টাউনশিপ ইন দোজ ডেজ। আমি 60s কথা বলছি, 1960s কথা বলছি। ইট ওয়াজ সো ডার্টি টাউনশিপ, বাট স্টিল ওইখানে গিয়ে আমি আমার পিতামাতার কাছে যখন গিয়ে পৌঁছালাম, that's the first time I came face to face with some reality which was starker, which was more down to earth, practical than what I saw in my uncle's family, in uncle's home, in my uncle's big building and their lifestyle. এখানে আমার বাবা একটা কোম্পানিতে কাজ করতেন, উনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচণ্ড শ্রম করতেন, এবং তার বিনিময়ে যেটুকু অর্থ আর্ন করতেন, ইট ওয়াজ অল উইথ ভেরি হার্ড ওয়ার্ক অ্যান্ড অ্যাবসলিউট অনেস্টি। সো দিস ওয়াজ সামথিং ফর মি টু সি দ্যাট হিয়ার ওয়াজ এ পারসন who has been earning little money but with great effort, all given towards absolute sincerity. So that was kind of an ideal. Secondly, আমি দেখলাম আমার মাকে, যার কাছে হয়তো অনেক কিছু নেই, কিন্তু প্রচণ্ড তার মধ্যে কেবল দেওয়ার ইচ্ছা, বা তার কাছে যতটুকুন ছিল সেইটা দিয়ে তিনি সবাইকে চেষ্টা করতেন খুশি রাখতে, আনন্দ রাখতে, এবং তিনি জানতেন কী করে ছেলে মেয়েদের মানুষ করতে হয়। তো আমাদের যেমন প্রচণ্ড বকাবকিও করতেন, আর তেমনি স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে ওই প্রথম ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই কেম টু সি লাইফ ইন ইটস ফাইনার এসেন্স। আমার পিতামাতার কাছে যখন গিয়ে আমি পড়লাম, তো একদিকে সেই প্রাচুর্য নেই, অভাব, অভাব মানে যে অর্থে আমি অভাব বলছি সে অর্থে অভাব নয়, মানে ওই প্রাচুর্যের কম্প্যারিজনে আমি বলবো এটা একটা, কিন্তু আমার কাছে মনে হলো মাই কী ব্যাপার, ওখানে তো কত, এখানে এত কম কেন? কিন্তু আস্তে আস্তে দেখলাম কমই বেশি, বেশি কম। দিস ইজ মাই মেসেজ টুডে। তোমরা জানতে চাও মিষ্টি মধুর কিছু কথা, আমি মিষ্টি মধুর ওই স্মৃতির মধ্যে দিয়ে তোমাদের কাছে কিন্তু একটা মেসেজ দিতে চাই। আমরা সবাই কি অ্যাসপায়ার করি জানো? আমরা সবাই অ্যাসপায়ার করি উই শুড বি ভেরি রিচ অ্যান্ড উই শুড হ্যাভ মোস্ট অফ দ্য থিংস দ্যাট উই অল ক্রেভ ফর, ড্রিম ফর, অ্যাসপায়ার ফর। But I am telling you out of my life experience, সেটা হচ্ছে কি, যে না, কেবল অর্থ বেশিরভাগ ক্ষেত্রে অনর্থ নিয়ে আসে। কোয়ালিটি অফ লাইফ যদি বলো, প্রাচুর্যের মধ্যে কোয়ালিটি অফ লাইফ দেখতে পাবে না। আমার মনে আছে আমি যখন ওই পিতামাতার কাছে এলাম, এখানে হয়তো অর্থের প্রাচুর্য ছিল না,
কিন্তু এইখানে লাইফের যে প্র্যাকটিক্যাল ব্যাটলসগুলো, লাইফের যে স্ট্রাগলসগুলো, আর এই ব্যাটলস অ্যান্ড স্ট্রাগলসের মধ্যে দিয়ে যে সাফারিংগুলো, এই সাফারিংয়ের মধ্যে দিয়ে যে একটা সোল এমার্জ করছে, একটা সোল ইভলভ করছে, একটা সোল কনসিয়াস ব্রেনে সে অনেক কিছু শিখছে, এই শেখার জগৎটা তার কাছে অনেক বেশি, তার স্পেকট্রামটা অনেক বড় হয়ে যায়। সি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। When you have a struggling life, when things don't come so easy to you, when you just make your way with lots of efforts and sincere hard efforts, when you have lot of opportunities যেখানে হয়তো তুমি তোমার অনেস্টি কে তুমি অনেক সময় কম্প্রোমাইজ করতে পারো in order to make little more money. আমার মনে আছে আমার বাবা বেঙ্গল এমিটিতে কাজ করতেন, তো তখন বেঙ্গল এমিটির কাছে ডিপথেরিয়ার তোমার আসতো, তোমার ভ্যাকসিনস আসতো। তো সেই ডিপথেরিয়ার ভ্যাকসিনসগুলো এত ডিমান্ড তখন ওখানে ছিল, কিন্তু পরিমাণে যতখানি বাবার কাছে সাপ্লাই আসতো খুব কম। তো ওখানকার বড় বড় সমস্ত মেডিকেল ডিলার্সরা আসতো বাবাকে, মানে বলতো যত টাকা চাই আপনি নিন, বিনিময়ে আমাদের একটু বেশি করে আমাদের ডিপথেরিয়ার মেডিসিনসগুলো ব্যবস্থা করে দিন। কিন্তু আমার মনে আছে আমার বাবার একটাই উত্তর ছিল, আপনাদের সকলের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন ভাগ করে দেব, কিন্তু কারোর কাছ থেকে একটা ছোট্ট পয়সা আমি কোনোদিনও নেব না। এই যে তার কাছে যে একটা সুযোগ এলো অনেক প্রাচুর্যে আমাদের রেখে, প্রাচুর্যের স্কুল কলেজে পড়িয়ে প্রাচুর্যের জীবন দেওয়া, সেটা কিন্তু তিনি করলেন না। তিনি বিনিময়ে কী করলেন? হার্শ ডিফিকাল্ট লাইফটাকে উনি বরণ করে দিলেন, স্যাক্রিফাইস করলেন কোনটা? যেটা হয়তো অনেক ইজিয়ার, মাচ মোর কনভিনিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড লাক্সারিয়াস ফর মেনি। তো এই জায়গায় বহু মানুষ কম্প্রোমাইজ করে, আমি দেখেছি বহু মানুষ কম্প্রোমাইজ করে, ইমিডিয়েট বেনিফিটটাকে সে আগে দেখে, আমি এই মুহূর্তে কি পাবো সেটাকে মানুষ আগে দেখে, রাদার দ্যান দুটো জিনিস আছে। বাবা লোকনাথ একটা কথা বলছেন যে দু রকমের মানুষ আছে বা তিন রকমের মানুষ আছে। কীরকম? কিছু মানুষ আছে যারা কাজ করবার আগে ভেবে নেয়, কাজ করবার আগে ভেবে নেয়, এরা উত্তম মানুষ। কিছু আছে যারা কাজ করবার আগে এবং পরে, আগেরটা ভাবতে পারে না, আগে ভাবে না, পরে ভাবে যে কি হবে, এই যে করে তারপরে পস্তায়, এরম লোক আছে। আর একটা দল আছে যারা নিকৃষ্ট মানুষ, তারা আগে পরে কোনো চিন্তাই করে না, তারা একটা ওরকম একটা অদ্ভুত ধরনের অধম মানুষ। তো এই যে কোনো কিছু করার আগে চিন্তা করতে হয় কেন? তার কারণ তোমার জীবনে দেখবে যে রাজস্বিক লাইফস্টাইলটার মধ্যে সাত্ত্বিকতার অভাব থাকলে কি হবে, সত্যগুণের যেখানে অভাব আছে, যেখানে তম এবং রজর আধিক্য আছে, সেখানে কি হবে? তুমি দেখবে তাৎক্ষণিক সুখটাকে তুমি বড় করে দেখবে। তাৎক্ষণিক সুখ, এই তাৎক্ষণিক সুখ যারা বড় করে দেখে, এক্ষুনি আমি কি পাচ্ছি সেটাকে বড় করে দেখে, এক্ষুনি কি আমার একটা বড়সড় কিছু হয়ে যাবে, সমাজে আর পাঁচজন আমাকে দেখে একটু হাততালি দিয়ে বলবে ইউ ডিড ইট, এই যে সাময়িক এক্ষুনি পাঁচটা লোকের কাছে একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া, রিকগনিশন পাওয়া, this is what most people just jump into, and that's exactly where they go wrong, because they are compromising with the future. তুমি যদি সেই হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টির মাধ্যমে কোনো জিনিস অর্জন করো, ওটা কেবল তুমি অর্জন করছো না, তোমার পুরো ফ্যামিলি সেই অন্নটা খাচ্ছে। তোমার অর্জিত যে অর্থ, সেই অর্থ দিয়ে যে সংসার তুমি প্রতিপালন করছো, সেই সংসারের প্রত্যেকটি চরিত্র কিন্তু তোমার সেই অন্নটা তোমার কাছ থেকে পাচ্ছে। সুতরাং ওই অর্থের মধ্যে যে এনার্জিটা আছে, money is not money, money is energy. How you are earning money also decides what kind of energy that particular money is going to bring into your home, and what kind of energy it will transmit into others as you keep spending that money for. তো এখানে আমি যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টটা নিয়ে এসেছি আজকে আমি, যেটা ইটস এ মেসেজ ফর মেনি, যে উই মোস্টলি কম্প্রোমাইজ দ্য ফিউচার for the present instantaneous benefits and happiness or pleasures. কিন্তু ইনস্ট্যান্ট হ্যাপিনেস আমরা পেতে পারি, কিন্তু বিনিময়ে কিন্তু আমরা যদি ভবিষ্যৎটা হারাই, তাহলে কিন্তু সেটা অনেক ডিয়ার প্রাইস আমাদের দিতে হয়। তাই দেখবে অনেক ফ্যামিলি আছে, আমি নিজে দেখেছি,
আমি এখানে পিতামাতার প্রসঙ্গে কথাটা বলছি বলে আমি আরেকটা সাইড বলছি, অনেক পিতা আছে যারা ইমিডিয়েটলি হয়তো অনেক টাকা রোজগারের জন্যে তারা একটা কারাপশনের পথে চলে যায়, হয়তো বাধ্য হয়, হোয়াট এভার, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু করে। সেই যে করা, তার বিনিময়ে যে অর্থটা তারা রোজগার করে ঘরে নিয়ে আসে, সেই অর্থে যে সন্তানরা প্রতিপালিত হয়, সেই অর্থে তার স্ত্রী যেভাবে ভোগাসক্ত হয়ে ওঠে দিনে দিনে, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু ওই পরিবারের যে একটা কোয়ালিটি অফ লাইফ, সেটা কিন্তু আস্তে 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 করে ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং তারা ওই ফ্যামিলির মধ্যে দেখবে কখনো প্রপার বন্ডিংটা সাস্টেইন করবে না। ইউ উইল সি দ্যাট দেয়ার উইল বি সাম কাইন্ড অফ স্ট্রাগলস ইন এ লোয়ার প্লেন থেকেই যাবে, এবং পরবর্তীকালে এই মানুষটাই কিন্তু খুব দুঃখ পাবে যে আমি এত করে এদের সকলকে দিলাম, এত করলাম এদের জন্যে, আর বিনিময়ে আমি এই পেলাম। কিন্তু তুমি করেছো সকলের জন্যে, কিন্তু যে পথে রোজগার করেছো সকলের জন্যে করার জন্যে, সকলের এক্সপেকটেশনসগুলোকে তুমি আগে বাড়িয়েছো তোমার ওপরে। কেন? তুমি আগে এমন কিছু পথ দিয়ে টাকা পয়সা রোজগার করার চেষ্টা করেছো যে পথে টাকা এলে যখন যাদের তুমি দেবে তাদের এক্সপেকটেশন বাড়তেই থাকবে তোমার ওপরে, তোমার পাপের ঘোড়া ভরতে থাকবে, তারা সবাই কিন্তু পাবে, কিন্তু বিনিময়ে তোমাদের কারোর সেই আলটিমেট সুখ শান্তি আনন্দ থাকবে না। তো আমার পিতার মধ্যে, মাতার মধ্যে ওইটা দেখে আমি প্রথম দেখলাম। সো দিস ওয়াজ মাই ফার্স্ট আইকনিক, আমার জীবনের প্রথম গুরু বলতে পারো। আমার মা বাবা আমার জীবনের প্রথম গুরু হয়ে এলেন, যারা আমাকে প্রথম সেই আমার ভেতরে যেটা সুপ্ত ছিল, যে সত্যগুলো আমার মধ্যে লুকিয়ে ছিল, হয়তো কতটা প্রকাশ পায়নি তখন থেকেই প্রকাশ পেতে আরম্ভ করলো। এবং তারপরেই আমার জীবনে আমার গুরুর আবির্ভাব হয় ওই তোমার বেজবাড়ায় থাকা অবস্থায়। ওখানে আমি লেখাপড়া করি এবং খুব হার্ড ওয়ার্ক করতে হয়েছিল আমাকে, কেন আমি বাংলা মিডিয়াম থেকে গিয়ে প্রথম ইংলিশ মিডিয়ামে গিয়ে পৌঁছেছিলাম। বাট স্টিল ইট ওয়াজ অল ওয়ার্থ। এবং গুরু নিজে এলেন বেজবাড়ায়, সেটা আর একদিন প্রসঙ্গ করব। কিন্তু এর মধ্যে এটা তো গেল আমার বেজবাড়ার পর্ব আর কিছুটা ছোটোবেলার পর্ব। কিন্তু তারপরে বাবা লোকনাথকে আমি কখন পেলাম না, যখন আমি আমার গুরুদেবের আশ্রমে এলাম। তো যখন গুরুদেবের আশ্রমে এলাম সেই সময় আমার আমি একটা খুব মেন্টাল প্লেনে, ইমোশনাল প্লেনে আমি খুব একটা বড় কনফ্লিক্টের মধ্যে ছিলাম। কারণ আমি প্রবাসীর বাঙালি, আমি প্রবাসী মানুষ হয়েছিলাম। তো আমি কলকাতার মানুষদের মধ্যে যে ডুপ্লিসিটি, হিপোক্রেসি এবং কনস্ট্যান্ট যে গসিপ মঙ্গারিং একটা ইননেট নেচার তৈরি হয়ে গেছে, তখন আই ওয়াজ নট এক্সপোজ টু অল অফ দিস। সো আই ওয়াজ টু নাইভ। তো যখন আমি আশ্রমে এসে পড়লাম, আমি দেখলাম যে প্রত্যেকটা মানুষের কাছে আমি মন খুলে কথা বলছি, আর তারা প্রত্যেকটা মানুষ আমার সামনে একরকম আর আমার পেছনে একরকম। তো এটা আমার কাছে একটা নতুন একটা জিনিস। কলকাতার এই লাইফটা দেখে আমার কাছে আমার মেন্টাল প্ল্যানে ইট ওয়াজ লাইক এ ট্রমাটিক থিং ফর মি, বিকজ আই ডিডন্ট নো whom to trust, whom not to trust, what to say, what not to say, how much to say, how much not to say. It was a total chaos. ঠিক সেই সময় বাবা লোকনাথ আমার কাছে এলেন। 15th October, হ্যাঁ, এই যে বাবার আশা আমার কাছে। এবং আমি যদি বলো মিষ্টি মধুর, তাহলে এরকম বলবো যে আমি আর বাবা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি সেই ভিশনের মধ্যে দেখছি আমি আর বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাবার পায়ে এত বড় খড়ম আর আমার পায়ে এইটুকুন একটা খড়ম, আমরা দুজনই পাশাপাশি হাঁটছি, বাবার পায়েও খড়ম, আমার পায়েও খড়ম। কিন্তু আমি খড়মটা নিজেই দেখছি, দেখে ভাবছি কই আমি তো কোনোদিন খড়ম পড়ি না, এই খড়ম আমার পায়ে এলো বলতে। বাবার পায়ে এত লম্বা, কিছু নাহলে এত বড় লম্বা, আর তার মধ্যে অত বড় বড় খড়ম নিয়ে বাবা একদম এত বড় লম্বা বাবার। আর আমার এইটুকুন একটা পা লাগছে, আমার চোখে লাগছে তখন। আর বাবাকে আমি এইভাবে দেখছি, আর আমার নিজেকে ছোট্ট দেখছি, কেন বাবা খুব লম্বা ছিলেন। এবং আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কত কথা হচ্ছে। সেই সময় আমার সঙ্গে বাবার কত কথা হয়েছে। এবং সেই কথার মধ্যে মূল কথা যেটা নিয়ে তোমরা আজকে আমাকে পাচ্ছ, সেটা হচ্ছে বাবা বলেছিলেন যে তুই লেখ ছড়িয়ে দে। শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ তার নিজের জীবন এই হাতে তিনি নিজে লিখেছেন, এইটুকু আমি বলতে পারি। এইটুকু আমি তোমায় বলতে, আমাকে যখন তিনি কলকাতা থেকে নিয়ে বেরিয়ে চলে গেলেন 82 সালে, আমি গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে চলে গেলাম বাগেশ্বরে, তোমার হিমালয়ে
82 সালে তখন কোথাও কোনো আশ্রম মঠ মন্দির বাবা লোকনাথের পরিচিতি কিচ্ছু ছিল না। তো সেই বাগেশ্বরে গিয়ে প্রথম বাবা আমাকে দিয়ে ওই পাহাড়ের ওপরে একটা অসাধারণ একটা, সে যে কী পরিবেশ আর কি অপূর্ব সে স্থান, সে আমি বলতে পারবো না। আমি হয়তো পরে তোমাদের ছবিগুলোকে পোস্ট করবো কয়েকটা ফেসবুকে, আমাকে একটু রিমাইন্ড করে দিও। আমি ফেসবুকের মধ্যে কয়েকটা ওই বারুদি আশ্রম, বারুদি থেকে বাইরেটা কেমন, হিমালয়টাকে কেমন দেখা যায়, এগুলো সব পোস্ট করবো। অদ্ভুত লাগবে, খুব আনন্দ পাবে দেখে। তো ওই বারুদিতে নিয়ে আমার বাগেশ্বরে নিয়ে গিয়ে বাবা আমাকে করলেন, ওখানে দিলেন। তো ওইখানে আমি শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ বাংলায় এবং তার আগে ইংরেজিতে ফার্স্ট আমার হাত দিয়ে বাবা তার ইংলিশ বায়োগ্রাফিটা এই জন্য লিখেছিলেন যে বাবা জানতেন এই ছেলেটাকে দিয়ে আমার বিদেশে, বিভিন্ন দেশে আমার প্রচার আছে, বহু মানুষকে উদ্ধার করতে হবে বাবাকে, আমাকে না, বহু মানুষকে উদ্ধার করতে হবে বাবাকে। কিন্তু হলে হবে কি, যেমন মানে প্রত্যেকটি কাজের জন্য কিন্তু একটা নিমিত্ত দরকার হয়, একটা ইনস্ট্রুমেন্টের দরকার হয়। সেই ইনস্ট্রুমেন্টকে সামনে রেখে ভগবান কাজ করেন। যেমন অর্জুনকে সামনে রেখেছিলেন, কিন্তু সমস্ত কাজ ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। ঠিক তেমনি আমরা প্রত্যেকে, আমাদের জীবনের মূল সত্য হচ্ছে আমরা অ্যাট দি এন্ড অফ দি ডে রিয়েলাইজেশনটা তোমার কি হবে, দ্যাট ইউ আর an instrument of the Lord. নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন। তুমি সারা জীবনে যত বড় কীর্তির কাজ করো না কেন, আলটিমেটলি তোমার রিয়েলাইজেশন হবে তোমার কোনো কীর্তি নেই। তার কারণ সমস্ত কীর্তির, সমস্ত কাজের কর্তা, ভোক্তা, সব কিছু রূপে একজনই রয়েছেন। এই পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে শক্তিতে, আর সেই শক্তির উৎসে শক্তিরূপিণী মা ছাড়া কেউ নেই, কৃষ্ণ ছাড়া কেউ নেই, রাম ছাড়া কেউ নেই। বা এগুলো তো ফর্মসের কথা বলছি, কিন্তু সেই ফর্মসটাকে যদি আমি সরিয়ে দিই, পার্সোনালাইজড ফর্মসগুলো যদি আমি সরিয়ে দিই, তাহলে দেখব বিশ্বজুড়ে একটা চেতনার সমুদ্রের মধ্যে আমরা প্রত্যেকে তাঁর ইচ্ছা মতন কাজ করে যাচ্ছি। তো এইখানে তো সেইভাবে বাবা লোকনাথ আমাকে বললেন তুই লেখ ছড়িয়ে দে। তো তিনি লেখ ছড়িয়ে দে বলে আমাকে দিয়ে ইংরেজিতে প্রথম বইটা লিখলেন। তখন প্রথম বইটার নাম ছিল যোগ অবতার বাবা লোকনাথ। পরবর্তীকালে চেঞ্জ হয়ে সেটা এখন যেটা আছে, তোমরা যারা যারা এখন শুনছো বা ভবিষ্যতে শুনবে, প্লিজ ট্রাই টু গো ইন টু amazon.com ইফ ইউ আর আউটসাইড ইন্ডিয়া, amazon.in ইফ ইউ আর ইন ইন্ডিয়া, এলসওয়্যার। তোমরা এই বইটা অ্যামাজনে গিয়ে জাস্ট টাইপ করবে ইনক্রেডিবল লাইফ, এইটুকু টাইপ করলে, ইনক্রেডিবল লাইফ টাইপ করলেই বাবা বইটা সঙ্গে সঙ্গে চলে আসবে। তার কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে there are more than about 25,000 to 30,000 copies সারা পৃথিবীতে এটা কিন্তু ঘরে ঘরে পৌঁছেছে। এবং তাই নয়, more than 400 5-star রিভিউজ বাবারও এই বইয়ের ওপরে এসেছে, যে প্রত্যেকটা রিভিউজের মধ্যে তারা প্রত্যেকে লিখেছে এরকম একজন সিদ্ধ যোগী পুরুষ, এত কম্প্যাশন, এত প্রেম যার মধ্যে, এত ক্ষমা যার মধ্যে, এত স্নেহ যার মধ্যে, এমন তাকে তো জানতাম না এতদিন, তো তার কথা কিচ্ছু শুনিনি। উই আর সো হ্যাপি দ্যাট দি অথর আমাকে লিখেছে যে দ্যাট হি হ্যাজ ব্রট দ্য লাইফ অফ সাচ এ গ্রেট সেন্টস হিয়ার অ্যান্ড সেন্ট টু অল অফ আস হিয়ার। তো তোমরা পারলে amazon.com.in অ্যামাজনে গিয়ে জাস্ট টাইপ করবে ইনক্রেডিবল লাইফ, আর কিছু না পারো অন্তত রিভিউজগুলো পড়বে, পড়ে দেখবে ওই যে বাবা বললেন ছড়িয়ে দে। আমি জাস্ট ওই কথাটা বলতে চাইছি। আমার জীবনের কথা জানতে চেয়েছো, একটা নগণ্য মানুষ যার ক্লাস 8-এর বিদ্যা, তার পরবর্তীকালে গিয়ে আমি ধরো একটা কমার্সে মাস্টার্স করেছি, কিন্তু আমার কথা হচ্ছে কতটুকুন আমার নলেজ, তাকে দিয়ে বাবা তার জীবনী লিখলেন। কেবল তাই নয়, তিনি বললেন লেখ ছড়িয়ে দে, সারা বিশ্বে